বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে তোমরা ভালো আছো? অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব লেনদেন শনাক্তকরণ, হিসাব সমীকরণের এবং তার হিসাব সমীকরণে তার প্রভাব। প্রথমে আমরা একটু উদ্দীপক দেখে নিব। উদ্দীপকটি নিম্নরূপ: জনাব রিফাত জনতা স্টোরের মালিক। 2020 সালের অক্টোবর মাসে তার কিছু লেনদেন ছিল নিম্নরূপ: 2020 অক্টোবরের 1 তারিখ নগদ 2 লক্ষ টাকা, 70,000 টাকার ব্যাংক হিসাব এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে তিনি ব্যবসা শুরু করেন। অক্টোবরের 5 তারিখ হাসান থেকে 30,000 টাকার পণ্য ক্রয় করেন। এর মধ্যে তিনি নগদ পরিশোধ করেন 25,000 টাকা। অক্টোবরের 12 তারিখ নগদ বিক্রি করেন 40,000 টাকার পণ্য এবং ধারে বিক্রি করেন 25,000 টাকার পণ্য। অক্টোবরের 18 তারিখ পণ্য সরবরাহকারীর জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয়ের মূল্য বাবদ চার মূল্য 59,000 টাকা এবং এটি ক্রয়ের জন্য তিনি অর্ডার প্রদান করেন। অক্টোবরের 30 তারিখ ডেলিভারি ভ্যান সরবরাহকারীকে মূল্য পরিশোধ বাবদ নগদ 25,000 টাকা দেন এবং অবশিষ্ট টাকা তিনি চেকের মাধ্যমে পরিশোধ করেন। উক্ত উদ্দীপকের আলোকে আমাদের 3টি করণীয় কাজ। প্রথম কাজটা হচ্ছে, এই যে ঘটনাগুলি আলোচনা করা হলো অক্টোবরের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, এর মধ্যে কোন ঘটনাটি লেনদেন নয় আমরা তা কারণ সহ লিখব। দ্বিতীয় কাজটি, সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা সহ লেনদেনগুলি শনাক্ত করব। এবং সর্বশেষ 3 নম্বর কাজ, করণীয় গ, হিসাব সমীকরণ কিংবা টেবুলার সামারির সাহায্যে আমরা লেনদেনগুলির প্রভাব দেখাবো টেবুলার সামারিতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকটি দেখে নিলাম। এবার আমরা সমাধানে যাচ্ছি। প্রথম কাজটা হচ্ছে, কোন ঘটনাটি লেনদেন নয় আমরা কারণ সহ তা ব্যাখ্যা করব। আমরা 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যে লেনদেনগুলি দেখতে পাচ্ছি, উক্ত ঘটনাগুলি যদি আমরা পর্যালোচনা করি, সেক্ষেত্রে দেখা যায় 1 তারিখের লেনদেনটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং তা কোনো না কোনো পক্ষের আর্থিক অবস্থার পরিবর্তন করে। যেমন মালিক পক্ষ নগদ টাকা, ব্যাংক জমা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। সুতরাং প্রতিষ্ঠানের যেমন সম্পদ বৃদ্ধি পায়, তেমনি মালিকের মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। সুতরাং সেটি লেনদেন। 5 তারিখের লেনদেনটি থেকে আমরা দেখতে পাচ্ছি, হাসান থেকে এত টাকার পণ্য ক্রয় করে নগদ পরিশোধ করেছেন 25,000 টাকা। এই ঘটনাটি একটি লেনদেন, কারণ এক্ষেত্রে হাসানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় এবং জনতা স্টোরের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। 12 তারিখের ঘটনাটি ছিল নগদ বিক্রি 40,000 টাকা, এর মধ্যে ধারে বিক্রি ছিল 25,000 টাকা। এটি দ্বারাও জনতা স্টোর বিক্রি করেছেন, সুতরাং জনতা স্টোরের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে নগদে এবং ধারে যেভাবে হোক, এবং যার কাছে বিক্রি করেছেন তারও আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। সুতরাং এটিও লেনদেন। আমরা যদি 30 তারিখের লেনদেনটি দেখি, ডেলিভারি ভ্যান সরবরাহকারীকে মূল্য বাবদ নগদ পরিশোধ করেছেন, সুতরাং জনতা স্টোরের আর্থিক অবস্থার পরিবর্তন হবে, তাই এটিও লেনদেন। কিন্তু মাঝখানে 18 তারিখের 59,000 টাকা দিয়ে যে ডেলিভারি ভ্যান ক্রয়ের জন্য অর্ডার দেওয়া হয়েছে, উক্ত ঘটনাটিতে কোনো পক্ষেরই আর্থিক অবস্থার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। তাই এবার আমরা একটু সমাধানটা ভালো করে দেখি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অক্টোবরের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সকল ঘটনাগুলি পর্যালোচনা করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছলাম যে 18 অক্টোবরের লেনদেন দ্বারা অর্ডার প্রদানকারী কিংবা অর্ডার সরবরাহকারী কোনো পক্ষেরই আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ হিসাব সমীকরণের A সমান L প্লাস C প্লাস I মাইনাস E মাইনাস D, এই উপকরণগুলির ভিতরে কোনো উপাদানেরই পরিবর্তন হয়নি। তাই এই ঘটনাটিকে আমরা লেনদেন বলতে পারছি না। এটি ছিল আমাদের করণীয় ক এর কাজ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা করণীয় খ নিয়ে একটু আলোচনা করব। করণীয় খ এর ক্ষেত্রে আমাদের কাজ ছিল অপর লেনদেনগুলি সম্পর্কে আমাদের হিসাব সমীকরণের ভিত্তিতে ব্যাখ্যা করা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, করণীয় খায়ের জনতা স্টোরের লেনদেন শনাক্ত করব। আমরা 3টি কলাম বিশিষ্ট একটি ছক তৈরি করলাম। প্রথম কলামটি তারিখের, দ্বিতীয় কলামটি ছিল লেনদেন শনাক্তকরণের এবং 3 নম্বর কলামটি ছিল ব্যাখ্যা সম্পর্কে। এখানে কলাম সম্পর্কে আমরা একটু ধারণা নেই। যারা নতুন শিক্ষার্থী বা অন্য গ্রুপ থেকে
একাদশ শ্রেণীতে ব্যবসা শিক্ষায় ভর্তি হয়েছে তাদের একটু জানার দরকার। আমরা উপরের অংশ থেকে, অর্থাৎ এই যে অংশটা আমি মার্কিং করলাম সেটি একটি কলাম, তার পাশে আরেকটি অংশ মার্কিং করলাম সেটা আরেকটি কলাম, তার পাশে আরেকটি অংশ মার্কিং করলাম সেটি একটি কলাম, অর্থাৎ উপর থেকে নিচের অংশে যে ঘরগুলি দেখানো হয় সেটা হচ্ছে কলাম, আর পাশে যে লাইনগুলি দেখানো হয় যেমন তারিখ, শনাক্তকরণ, সমীকরণ, এগুলোকে বলা হয় রো বা লাইন। যাই হোক, আমরা 3 কলাম বিশিষ্ট একটি ছক তৈরি করে নিলাম। প্রথম কলামটিতে তারিখ অক্টোবরের 1, 5, 12 এবং 30, মাঝখানে 18 তারিখ দেখানো হয়নি কারণ এটি লেনদেন নয়, আমরা জানি। অতএব বাকি লেনদেনগুলি বা অবশিষ্ট ঘটনাগুলিকে আমরা লেনদেন শনাক্ত করছি। প্রথমে 1 তারিখের ঘটনাটি কেন লেনদেন এ সম্পর্কে আমরা একটু ধারণা নিব। 1 তারিখের ঘটনাটি এই জন্য লেনদেন যে উক্ত ঘটনার দ্বারা বা উক্ত তথ্যাবলী দ্বারা আমরা দেখতে পাই হিসাব সমীকরণের এ এবং ওই উপাদানের পরিবর্তন হয়েছে। কিভাবে পরিবর্তন হলো আমরা একটু জেনে নিই। আমরা দেখেছি জনতা স্টোরের মালিক নগদ 2 লক্ষ টাকা, 70,000 টাকার ব্যাংক হিসাব এবং 50,000 টাকার আসবাবপত্র সরবরাহ করে ব্যবসায় শুরু করেন। সুতরাং তার ব্যবসায়ের এই যে 3টা আইটেম, অর্থাৎ নগদ অর্থ, ব্যাংক জমা এবং আসবাবপত্র, সবগুলি সম্পত্তি বা অ্যাসেটের মাধ্যমে নামে আসলো। এরপর তার মালিকানা সত্ত্ব অর্থাৎ ওনার্স ইকুইটি বৃদ্ধি পেয়েছে। সুতরাং উক্ত ঘটনাটি একটি লেনদেন হিসেবে আমরা শনাক্ত করতে পারছি। এরপর অক্টোবরের 5 তারিখ, এই তারিখে লেনদেনটি ছিল হাসান থেকে 30,000 টাকার পণ্য ক্রয় এবং তার নগদ পরিশোধ ছিল 25,000 টাকা। আমরা লক্ষ্য করি হাসান থেকে যখন পণ্য ক্রয় করা হয় তখন জনতা স্টোরের সম্পত্তি বৃদ্ধি পায়, অর্থাৎ মজুত পণ্য বৃদ্ধি পায়, সাথে সাথে মালিকানার তহবিলের ক্ষেত্রে খরচ বৃদ্ধি পায় কারণ ক্রয় খরচ বৃদ্ধি করে। এই জন্য আমরা নগদ অর্থের পরিবর্তন হয় কারণ নগদ কিছু টাকা পরিশোধ করা হয়েছে। সুতরাং পুরো হিসাব সমীকরণের ভিতরে যদি আমরা সমাপনী মজুদের কথা বলি তাহলে এ, নগদ অর্থের কথা বলি তাহলে এ বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। আবার সাথে সাথে ধারে ক্রয় যে অংশটি আছে সেটির জন্য আমাদের এল বা তৃতীয় পক্ষের দায়ের পরিবর্তন হয়। সাথে সাথে ক্রয় খরচ দ্বারা মালিকানা সত্ত্বের পরিবর্তন হয়, অর্থাৎ ওনার্স ইকুইটির পরিবর্তন হয় কিংবা শুধুমাত্র এক্সপেন্ডিচার বা ই উপাদানটির পরিবর্তন হয়। হিসাব সমীকরণের এতগুলি বর্ণের পরিবর্তনের ফলে আমরা অবশ্যম্ভাবী বলতে পারি যে 5 অক্টোবরের ঘটনাটি আমাদের জন্য একটি লেনদেন। পরবর্তী ঘটনাটি ছিল অক্টোবরের 12 তারিখ। এই ঘটনাটিও লেনদেন হিসাবে আমরা শনাক্ত করছি। কেন করছি আমরা একটু জেনে নিব। আমরা প্রথমেই দেখে নেই 12 তারিখের ঘটনাটি কি ছিল। নগদ বিক্রি ছিল 40,000 টাকা এবং ধারে বিক্রয় ছিল 25,000 টাকা। এখানে দুই ধরনের বিক্রয়ের কথা বলা হয়েছে, একটি নগদ এবং একটি ধার। নগদ বিক্রি দ্বারা নগদ সম্পদ বা অ্যাসেট বৃদ্ধি পায় এবং ধারে বিক্রি দ্বারা আমাদের প্রাপ্য হিসাব কিংবা দেনাদার বৃদ্ধি পায়। দুইটাই সম্পত্তি, তাই এ উপাদানের পরিবর্তন হয়। আবার আমরা জানি বিক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয় যা দ্বারা ওনার্স ইকুইটি পরিবর্তন হয়। সুতরাং আয় এবং ওই উভয় উপাদানের পরিবর্তন হয়। অতএব 12 তারিখের লেনদেনটিকেও আমরা বলতে পারি, ঘটনাটিকে আমরা বলতে পারি একটি লেনদেন। এরপর হচ্ছে 30 অক্টোবরের লেনদেন। এই ঘটনাটিও একটি লেনদেন কারণ সেদিন ডেলিভারি ভ্যান সরবরাহ করা হয়েছে এবং তাকে মূল্য বাবদ কিছু অর্থ পরিশোধ করা হয়েছে, কিছু টাকা নগদে দেওয়া হয়েছে, কিছু টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। অতএব এই ঘটনাটিও হিসাব সমীকরণের এই পরিবর্তন হয়েছে। কিভাবে পরিবর্তন হলো আমরা একটু জেনে নেই। প্রথমে ডেলিভারি ভ্যান সরবরাহ করা হয়েছে, সেটি প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করা হবে, সুতরাং সেটা একটি সম্পদ, তাই এই উপাদানের পরিবর্তন হলো। কিন্তু উক্ত সম্পদ সংগ্রহ করার জন্য নগদ অর্থে পরিশোধ করেছি, সুতরাং নগদ টাকা কমে যাবে, অতএব এ উপাদানের পরিবর্তন হবে। সাথে সাথে চেক দিয়ে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেছি, সুতরাং ব্যাংক হিসাবটিরই পরিবর্তন হবে, তাই উভয় হিসাব সমীকরণ এই উপাদানটি পরিবর্তন করবে। অতএব 30 তারিখের ঘটনাটিকেও আমরা লেনদেন হিসাবে শনাক্ত করতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনার করণীয় ক্ষয়ের কাজ শেষ করেছি, এবার করণীয় গয়ের কাজ শুরু করব। করণীয় গতে আমাদের জনতা স্টোরের টেবুলার সামারি তৈরি করতে বলা হয়েছিল। টেবুলার সামারি সম্পর্কে আমরা একটু ধারণা নেই। হিসাব সমীকরণে আমরা জেনেছি এ সমান এল প্লাস ওই, এই তথ্যগুলিতে হিসাবের লেনদেন কিভাবে প্রভাব পড়ে এবং এর সাথে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে হিসাবের উভয় পক্ষের সমতা কিভাবে আনা হয় সেটি একটি ছকে বা সামারিতে দেখানো হয়, যাকে টেবুলার সামারি বলা হয়। আমাদের উদ্দীপকের আলোকে যে ঘটনাগুলি লেনদেন, উক্ত ঘটনাগুলি টেবুলার সামারিতে কিভাবে অ্যাসেট এবং দায়ের পাশে অর্থাৎ মোট সম্পদ এবং মোট দায়ের উপর প্রভাব বিস্তার করে এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব, যা টেবুলার সামারিতে তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি।
খেয়াল করো, টেবুলার সামারিতে মূলত দুটি পাশ থাকে, একটা হচ্ছে অ্যাসেট বা মোট সম্পদ, আর একটা হচ্ছে লায়াবিলিটিস বা মোট দায়। এবং তার পাশে শুরুতে তারিখ অনুসারে একটি কলাম থাকে এবং ডান পাশে সর্বশেষ ডান পাশে মন্তব্যের একটি কলাম থাকে। এখানে কলামের সংখ্যাগুলো নির্ভর করে মোট অ্যাসেটের সংখ্যা। যেমন এই অঙ্কের ক্ষেত্রে আমরা মোট অ্যাসেটের মধ্যে পাচ্ছি নগদ পাচ্ছি, তারপরে ব্যাংক পাচ্ছি, আসবাবপত্র পাচ্ছি, প্রাপ্য হিসাব পাচ্ছি এবং ডেলিভারি ভ্যান পাচ্ছি। তাহলে সর্বমোট 5টি হচ্ছে সম্পদের উপাদান। এবং দায়ের ক্ষেত্রে উপাদানের মধ্যে আছে প্রদায় হিসাব আছে, তারপর আছে মূলধন, তারপর আছে আয়, আয়টা মূলধনের সাথে যোগ হবে তাই যোগ চিহ্ন দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। এবং এরপর উপাদানটা আছে খরচ, খরচ সাধারণত মূলধনকে কমিয়ে দেয় তাই এটিকে বিয়োগ চিহ্ন দিয়ে ইন্ডিকেট করা হয়েছে বা দেখানো হয়েছে। আর তারিখ অনুসারে আমরা যে তারিখগুলো আগে থেকেই নির্ধারণ করে রেখেছি, যা আমরা করণীয় ক্ষতেও দেখেছিলাম, 1 তারিখ, 5 তারিখ, 12 তারিখ এবং 30 তারিখ সবগুলো অক্টোবর মাসে, সেজন্য আর অক্টোবর মাসটি দেখানো হয়নি। আমরা লেনদেনগুলির ধারাবাহিক আলোচনার ভিত্তিতে দেখাবো যে কিভাবে এর সাথে এল প্লাস ওই বা সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি উপাদানগুলির পরিবর্তন হয়, এ সম্পর্কে একটি ধারণা তোমাদেরকে দিব। প্রথমে 1 তারিখের লেনদেন থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে জনতা রেস্টুরেন্টের মালিক প্রথমে নগদ 2 লক্ষ টাকা, তার সাথে ব্যাংক জমা 70,000 টাকা এবং আসবাবপত্র মোট 50,000 টাকা দিয়ে ব্যবসায় শুরু করেছিলেন। তাই অক্টোবর 1 তারিখে আমাদের সম্পত্তির পাশে 3টি সম্পত্তির নাম পাচ্ছি আমরা। নগদ হচ্ছে 1 লক্ষ টাকা, তাই নগদ কলামে লিখলাম। ব্যাংক জমা ছিল 70,000 টাকা, তাই ব্যাংক কলামে লিখলাম। এবং আসবাবপত্র ছিল 50,000 টাকা, তাই আমরা আসবাবপত্রে 50,000 টাকা বসালাম। এটি ছিল সম্পত্তির পাশ। আমরা একটি নিক্তির কথা বলেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। নিক্তির এক পাশে যেমন বাটখারা দিয়ে অপর পাশে পণ্য ওজন করার জন্য পণ্য দেওয়া হয়, হিসাব সমীকরণ একইভাবে সম্পত্তির পাশে আমরা 2 লক্ষ টাকা, আরেকটি কলমে 70,000 টাকা, অন্য একটি কলমে 50,000 টাকা দেখিয়েছি। এই 3টি টাকার যোগফল হিসেবে আমরা মূলধনে মোট 3,20,000 টাকা দেখাচ্ছি। এখানে এটি মালিকানা তহবিল হিসাবে সরাসরি দেখানো হচ্ছে। এক্ষেত্রে অন্য কোনো দায় নেই। কোনো কোনো অঙ্কে দায় থাকতে পারতো, যেমন প্রদায় হিসাব থাকতে পারতো, কিংবা অন্য কোনো দায় থাকতে পারতো। যদি থাকে সেটা সেভাবে পরবর্তী অঙ্কে আলোচনার জন্য দেখানো হবে। যাই হোক, 1 তারিখের লেনদেনটি দ্বারা আমরা সম্পদ হিসাবে নগদ পেয়েছি 2 লক্ষ, ব্যাংক জমা 70,000, আসবাবপত্র 50,000, সবগুলি দ্বারা মালিকানা তহবিল 3,20,000 টাকা। এক্ষেত্রে যে পরিমাণ সম্পদ বাড়লো সেই পরিমাণ দায় বাড়লো, অর্থাৎ মন্তব্যের ঘরে কি ব্যবসায় শুরু দেখিয়েছি। পরবর্তী তারিখ অক্টোবরের 5 তারিখ। এই অক্টোবরের 5 তারিখে যে লেনদেনটি ছিল আমরা সেটা আরেকবার রিমাইন্ড করে নিচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেনদেনটি ছিল হাসান থেকে আমরা 30,000 টাকার পণ্য ক্রয় করেছি এবং নগদ পরিশোধ করেছি তার মধ্যে 25,000 টাকা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, আমরা ক্রয় করেছি 30,000 টাকা। আমরা জানি ক্রয় মূলধন তহবিলের অংশ, খরচ হিসাবে আমরা দেখেছি, তাই 30,000 টাকা এখানে আমরা দেখালাম। এখন খরচটা কিভাবে পরিশোধ করা হয়েছে? নগদ পরিশোধ করেছি আমরা 25,000 টাকা, তাই নগদের কলামে বিয়োগ করে বা ব্র্যাকেট দিয়ে আমরা দেখিয়েছি 25,000 টাকা। সাথে সাথে হাসানের কাছে প্রদায় হিসাব, অর্থাৎ হাসান আমাদের কাছে টাকা পাবে ক্রয় বাবদ, তাই 5,000 টাকা আমরা দায়ের পাশে দেখিয়েছি। আমরা খেয়াল করি নগদের সম্পত্তির পরিবর্তন হয়েছে 25,000 টাকা, দায়ের পরিবর্তন হয়েছে 5,000 টাকা, মোট মূলধনের পরিবর্তন হয়েছে 30,000 টাকা। এবং ব্যাখ্যা আমরা বললাম নগদ ও ধারে ক্রয়। এর পরের লেনদেনটা ছিল আমাদের 12 তারিখ। 12 তারিখের লেনদেনটা আমরা আরেকবার একটু দেখে নিব স্ক্রিনে। নগদ বিক্রয় ছিল 40,000 টাকা এবং ধারে বিক্রয় ছিল 25,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, যারা হিসাব বিজ্ঞান ক্লাসে নতুন, অন্য নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান পড়েনি, তাদের উদ্দেশ্যে একটু বলে নিচ্ছি। এক্ষেত্রে আমাদের দুটি লেনদেন, নগদ বিক্রি একটি লেনদেন এবং ধারে বিক্রয় সেটা আরেকটি লেনদেন। আমাদের মনে রাখতে হবে নগদ বিক্রির জন্য যেমন বিক্রয় পরিবর্তন হচ্ছে, ধারে বিক্রয়ের জন্য বিক্রয়ের পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা ব্যাখ্যা করলে এরকম ভাবে পাচ্ছি, নগদ বিক্রি, ধারে বিক্রি, তার মানে মোট বিক্রি, অর্থাৎ মোট বিক্রি হচ্ছে 65,000 টাকা, কিন্তু তার ভিতরে নগদ টাকার পরিবর্তন হবে 40,000 টাকা আর ধারে বিক্রয় বাবদ প্রাপ্য হিসাবের পরিবর্তন হবে 25,000 টাকা। আমরা টেবুলার সামারিতে আবার একটু যাই এবং 12 তারিখের লেনদেনটি দেখি। আমরা আগেই বলেছিলাম নগদ বিক্রি, বিক্রি করলে নিশ্চয়ই আমরা টাকা পাচ্ছি। এখানে আমরা বলতে জনতা স্টোর প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে, তাই 40,000 টাকা আমরা পাচ্ছি বলে 40,000 টাকা নগদের কলামে, অর্থাৎ টাকা বাড়বে তাই নগদের কলামে। সাথে সাথে ধারে বিক্রি দ্বারা প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, তাই প্রাপ্য হিসাবের ঘরে 25,000 টাকা এবং এই 40,000 টাকা নগদ আর ধারে 25,000 টাকা, মোট আমাদের বিক্রয়ের মূল্য 65,000 টাকা। আমরা জানি বিক্রয় প্রতিষ্ঠানের জন্য আয় এবং আয় দ্বারা মূলধনের পরিবর্তন হয়, তাই আমাদের দায়ের পাশে মোট 65,000 টাকা। এখানে আমাদের একটু মনে রাখতে হবে, আয় বলতে সাধারণত নিয়মিত প্রাপ্যগুলিকে বোঝায়, যেগুলি দ্বারা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার মাধ্যমে মুনাফা অর্জিত হবে, এই উদ্দেশ্যে পরিচালিত হয়। এগুলোকে আমরা দৈনন্দিন আয় হিসাবে চিহ্নিত করছি।
এই অঙ্কে আমাদের বিক্রয় 40,000 টাকা নগদ এবং ধারে 25,000 টাকা, মোট 65,000 টাকা আয়। আয়টি মূলধনের সাথে যোগ, তাই যোগ চিহ্ন দ্বারা ইন্ডিকেট করে তোমাদের দেখানো হলো। আমরা এর পরবর্তী লেনদেনে যাব 30 তারিখে। মাঝখানে 18 তারিখের ঘটনাটি কোনো লেনদেন নয়, তাই আমরা সেটি টেবুলার সামারিতে দেখাবো না। দেখাতে চাইলেও আমরা এটি লেনদেন নয় হিসাবে চিহ্নিত করে দিতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। যাই হোক, 30 তারিখের লেনদেনটি ছিল ডেলিভারি ভ্যান সরবরাহ করেছেন, তার মূল্য বাবদ আমরা নগদ 25,000 টাকা এবং অবশিষ্ট অঙ্ক চেকে আমরা পরিশোধ করেছি। তাহলে দুইভাবে পরিশোধ। এবার দেখো টেবুলার সামারিতে নগদ টাকা কমে যাচ্ছে 25,000 টাকা, তাই নগদ বিয়োগ চিহ্ন দিয়ে বা ব্র্যাকেট দিয়ে নগদের অংশ দেখানো হলো। যেখানে একটা ব্যবহার করলেই হয়, তাই আমরা শুধু ব্র্যাকেটের অংশটি দেখাচ্ছি। নগদ পরিশোধ 25,000 টাকা। সাথে সাথে আমরা ব্যাংকের মাধ্যমে অবশিষ্ট টাকা চেক দিয়েছি 69,000 টাকা থেকে। যদি আমরা নগদ পরিশোধ করি 25,000 টাকা আর অবশিষ্ট থাকে 34,000 টাকা, সেটি আমরা ব্যাংকের কলামে দেখাচ্ছি। তাহলে আমাদের মোট সম্পদের পরিবর্তন হলো 25 আর 34 মিলে আরেকটি সম্পদ বৃদ্ধি পেল, যেটাকে আমরা 59,000 টাকা ডেলিভারি ভ্যান সম্পত্তির নামে দেখিয়েছি। এটি ভ্যানের মূল্য পরিশোধ বাবদ আমরা মন্তব্যের কলমে দেখিয়েছি। এবার আমরা দেখব টেবুলার সামারির উভয় পাশ কিভাবে সমান হয়। আমরা নগদ কলামের অর্থাৎ এই কলামটি টাকার অঙ্কটি আমরা যোগ করে দেখাচ্ছি। খেয়াল করো, এই কলামগুলোর ভিতরে প্রথমে আছে নগদ অংশের ভিতরে আমরা কি কি পাচ্ছি? 2 লাখ টাকা প্রারম্ভিক মূলধন, এরপরে 25,000 পরিশোধ ছিল, 40,000 প্রাপ্তি ছিল, আবার 25,000 পরিশোধ ছিল। সবগুলো যদি আমরা সামারাইজ করি বা যোগফল করি, তাহলে আমরা সর্বমোট পাই 1,90,000 টাকা। একইভাবে ব্যাংক জমা ছিল আমাদের 70,000 টাকা শুরুতে, সেখান থেকে 34,000 টাকা পরিশোধ হয়ে গেল, অবশিষ্ট আছে আর আমাদের মোট 36,000 টাকা অবশিষ্ট আছে। একইভাবে আসবাবপত্রে কোনো পরিবর্তন হয় নাই, তাই আসবাবপত্রে 50,000 টাকা মাসের শেষে ব্যালেন্স বা যে রয়ে গেল। এরপর আছে প্রাপ্য হিসাব 25,000 টাকা রয়ে গেল এবং ডেলিভারি ভ্যান 49,000 টাকা তা রয়ে গেল। সুতরাং আমরা মোট সম্পত্তি হিসাবে এখানে যা দেখতে পাচ্ছি সেই টাকার অঙ্ক মোট 3,60,000 টাকা আমরা দেখলাম সম্পত্তির পাশে। এবার আসি আমরা দায়ের পাশে। দায়ের পাশে প্রাপ্য হিসাবে শুধু 5,000 টাকার একটি ফলাফল, তাই আমরা 5,000 টাকা পেলাম যোগফল হিসাবে। এরপরে আমরা পাচ্ছি মূলধনে আমাদের কোনো পরিবর্তন, সরাসরি পরিবর্তন নাই, যেহেতু আয় এবং খরচগুলোকে আমরা ভিন্নভাবে দেখিয়েছি, তাই মূলধনের কলামের যোগফল 3,20,000 টাকা খুব সেম রয়ে গেল। এরপরটা হচ্ছে আয় 65,000 টাকা, যেটা একটি ফিগারে আছে, আর এটা হচ্ছে খরচ 30,000 টাকা। 30,000 টাকা খরচ হিসাবে দেখানো হলো। এবার আমরা এটা যোগফল হিসাবে দেখব। আমরা শুরুতেই বলেছিলাম মূলধনের সাথে আয়টা যোগ করে দেখাতে হয়, খরচটা বিয়োগ করে দেখাতে হয়। তাহলে মূলধন 3,20,000 টাকার সাথে আমরা যোগ করে দেখাচ্ছি 65,000 টাকা এবং বিয়োগ করে দেখাচ্ছি 30,000 টাকা। এই সবগুলি টাকার সাথে অর্থাৎ যে ফলাফল হবে তার সাথে যদি আমরা 5,000 যোগ করি, তাহলে আমাদের মোট হয় 3,60,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করে দেখতে পারতেছি যে আমাদের সম্পত্তির পাশে সর্বমোট অ্যাসেট বা সম্পত্তির যোগফল ছিল 3,60,000 টাকা এবং দায়ের পাশেও আমাদের সর্বমোট যোগফল হলো 3,60,000 টাকা। তার অর্থ হচ্ছে টেবুলার সামারির সম্পত্তির পাশের যোগফল এবং দায়ের পাশের যোগফল দুটোটি সমান হয়ে গেছে। সুতরাং আমরা এই সমান চিহ্নটিকে আমরা এখানে দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ যত পরিমাণ সম্পদ আছে তত পরিমাণ দায় আছে। সুতরাং টেবুলার সামারিটি মিলে যাওয়ার মাধ্যমে আমরা বুঝলাম যে আমাদের লেনদেনগুলি শনাক্তকরণ দায় সম্পদ কিংবা ডেবিট ক্রেডিট বলি, কিংবা উভয় পক্ষে সমতা বলি, কিংবা হিসাবের সমীকরণ ভিত্তিক দ্বৈত ফলাফল বলি, যেভাবেই বলি না কেন উভয় দিক দিয়ে সমতা আমাদের অঙ্কের ক্ষেত্রে প্রমাণিত। সুতরাং আজকের আলোচনা আমরা এতটুকু শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আমরা আলোচনা করব। ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।